নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিআইএমের নবনির্বাচিত সম্পাদক পলাশ দাস। পলাশ দাস, আপনাকে স্বাগত জানাই। গতকাল সর্বসম্মতিক্রমে জেলা সম্পাদক নির্বাচিত হওয়ার পরে পলাশদা কিন্তু প্রথমবারের জন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ায় মুখ খুলছেন। পলাশদা, অনেকে বলছেন যে সিপিআইএমে তৃণমূলের ছোঁয়া লেগে গেল, গোষ্ঠীদ্বন্দ্ব। আবার অনেকে বলছেন যে সংগঠন এখনও ভয়ঙ্কর রকমের জীবন্ত বলেই স্তীমিত সিপিএমে এরকম জোয়ার এসেছে। আপনি কীভাবে দেখছেন চাপ? তৃণমূল দলটাতে একজন যা বলেন সেই অনুযায়ী বাকি সবটা হয়। সে বিধায়ক হোক, ওর পার্টির নানান পোস্ট হোক, মানে সবই কথায় বলে ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট। তাহলে এখানে গণতন্ত্র নেই। তাহলে গণতন্ত্র নেই, একটা কালীঘাট থেকে সবটা চলে, মানে একটা ব্যক্তি আধিপত্য। তাহলে ওটা কোনো গণতান্ত্রিক দলই না। আর গণতান্ত্রিক দল নয় বলেই ও রাজ্যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ছিল সেই অধিকারগুলোকে দুর্মুষ করেছে, কেড়ে নিয়েছে। লোকের ভোটাধিকার নেই, সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, স্বাধীন মত প্রকাশ করতে পারে না। ওর সঙ্গে সিপিআইএম পার্টির কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। সিপিআইএম পার্টি পরিচালিত হয় গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতির ভিত্তিতে, এবং এই গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতির মানে হচ্ছে যে এখানে পার্টিতে আভ্যন্তরীণ গণতন্ত্র আছে, কিন্তু সেটা কেন্দ্রীভূত নেতৃত্বের অধীন। মানে এটা গণতন্ত্রের নামে নৈরাজ্যও এখানে চলে না, আবার এখানে একেবারে চূড়ান্ত আধিপত্য কায়েম এটাও নয়। কমিউনিস্ট পার্টিতে এ তো আমাদের রাজ্যের বর্ডার পেরোলে তৃণমূলকে পাওয়া যাবে না, আর বিজেপিকে এই দেশের সীমানা পেরোনোর পরে পাওয়া যাবে না। কিন্তু কমিউনিস্ট ফিলোসফি, মতাদর্শ, কমিউনিস্ট পার্টি পৃথিবীর অধিকাংশ দেশে আছে। শ্রমিক, কৃষক, তারা মুক্তির ঠিকানা খোঁজে এই ঝান্ডা ধরে। কাজে এই প্রিন্সিপাল নিয়েই চলে, গোটা পৃথিবীতে চলে। কাজে এখানে পার্টিতে যে এই গণতান্ত্রিক কেন্দ্রিকতার যে নীতি, সেই নীতি অনুযায়ী আমরা সারা বছর পার্টি পরিচালনা করি। 3 বছর ছাড়া ছাড়া আমাদের পার্টিতে সম্মেলন হয় সর্বস্তরে, একেবারে শাখা থেকে শুরু হয়। এপ্রিল মাসে পার্টি কংগ্রেসের মধ্যে দিয়ে আমাদের এই সম্মেলন পর্ব শেষ হবে। তো এই সম্মেলন প্রক্রিয়ার মধ্যে অতীতের অভিজ্ঞতাগুলো বস্তুনিষ্ঠভাবে তার বিশ্লেষণ হয়, ভুল ত্রুটি সেগুলোকে চিহ্নিত করা হয়, আগামীতে কী পথ কীভাবে চলবো সেটা নির্দিষ্ট করা হয়, এবং নিশ্চিতভাবেই একটা কমিটিও তৈরি হয়। তো কাজেই এইটা একটা প্রাণের লক্ষণ যে এত বিপুল আয়োজন এই গোটা ব্যাপারটাতে, এবং সেটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের পার্টিতেই এটা সম্ভব, যেখানে গণতান্ত্রিক একটা পরিবেশ যেমন থাকে, আবার এই বললাম ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের নীতি তার দ্বারা পরিচালিত হয়। কাজেই এখানে ওই গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি এগুলো বাজারি মিডিয়া সিপিআইএম সম্পর্কে কোনো পজিটিভ নিউজ তারা করতে রাজি নয়। তাদের দায়বদ্ধতার জায়গা থেকে, তাদের যে পলিটিক্যাল কম্পালশান আছে শাসকের জন্য, সেখান থেকে তারা কমিউনিস্ট পার্টিকে কতটা কোণঠাসা করা যায়, তার সম্পর্কে কতটা ভুল ধারণা মানুষের মধ্যে তৈরি করা যায়, তার জন্য এই ধরনের ন্যারেটিভ আনবার চেষ্টা করে। এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। বাজারের মিডিয়া আপনার ভাষায়, আমার ভাষায় মেইনস্ট্রিম মিডিয়া যা দেখায় না, আমরা সেই খবর দেখানোর জন্যই আজকে এই বৃষ্টি মুখর বসন্তের দিনেও আমরা বারাসাতে আপনার কাছে ছুটে এসেছি। কিন্তু আপনি তো অস্বীকার করতে পারেন না যে আপনার রেজিমেন্টেড পার্টি, এবং একথাও অস্বীকার করা যায় না যে সেই রেজিমেন্টেড পার্টির সম্মেলন হলো, সম্মেলন মঞ্চ থেকে, সম্মেলন স্থল থেকে আপনারা জেলা কমিটি নির্বাচন করতে পারলেন না, জেলা সম্পাদক নির্বাচিত হলো না। তো অভূতপূর্ব। এটা কীভাবে ডিফেন্ড করবেন? এটাও এই মিডিয়াতে যে সমস্ত খবর বেরিয়েছে, যার ভিত্তিতে আপনি এই কথা বলছেন, এটাও সত্যের অপলাপ মাত্র। তার কারণ হলো যে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পার্টি অনেক বড় পার্টি, এখানে 20,000 পার্টি মেম্বার, এখানে এরিয়া কমিটির সংখ্যা হচ্ছে 91টা। আমরা গভর্নমেন্টে না থাকতে পারি, আমাদের এমএলএ এমপি না থাকতে পারে, কিন্তু পার্টিটা অনেকই বড়।
তাহলে এই এত বড় একটা স্ট্রাকচারে এত কমিটি, তার একটা কনফারেন্স, তা যে সময়ের মধ্যে শেষ হওয়ার দরকার ছিল সেটা আমরা সবটা সময়ে কোলাতে পারলাম না। তার ফলে একটা সময়, তো সরকারি হল তার তো একটা লিমিট থাকে যে এতটা পর্যন্ত আমি চালাতে পারি। আচ্ছা, তো এবারে সেটা দেখা গেল যে আমরা সেই সময়ের মধ্যে শেষ করতে পারছি না। আচ্ছা, তখন আমরা এটাই একটা প্র্যাকটিস আমাদের, যে যদি সেটা শেষ করা সম্ভব না হয় তখন তো আর আবার একটা দিন ওটাকে এক্সটেন্ড করা। এতজন কমরেড, প্রায় 500-র ওপরে প্রতিনিধি, তাদের অনেকেই তাদের মধ্যে নানান পেশার সাথে যুক্ত, অল্প বয়সীরা তাদের যেমন কর্মস্থল আছে তেমন পড়াশোনার সঙ্গে যারা যুক্ত, তারা সব মিলে তক্ষুনি এটা করা যায় না, অত রাতও হয়ে গিয়েছে, হলটাও ছেড়ে দিতে হবে। তার ফলে পরবর্তী আরেকটা দিন, সবার কনভেনিয়েন্ট একটা টাইম, সেই অনুযায়ী এটা হয়েছে। এর মধ্যে অন্য কিছু খুঁজে বার করা যুক্তি নেই। বুঝলাম। আমরা জানতে পারছি, আমরা তো সম্মেলন স্থলে ছিলাম না, এবং যারা ওয়াকিবহল তারা জানেন যে সিপিআইএমের ইস্পাত দৃঢ় সংগঠন, তার শৃঙ্খলা সেই সম্মেলন মঞ্চে কী হয়েছে সে কথা জানা যায় না। কিন্তু আবারও সেই আপনার ভাষায় বাজারি এবং আমার ভাষায় মেইনস্ট্রিম মিডিয়ার খবর অনুযায়ী আপনাদের কেন্দ্রীয় কমিটি, আপনি নিজে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমিটির নেতৃত্বের সঙ্গে আপনাদের বিভিন্ন এরিয়া কমিটির সদস্য যারা রিপোর্টিং করছিলেন তাদের নাকি বাকবিতণ্ডা হয়েছে, কথা কি সত্যি? না, একেবারেই না। একটু আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা একজন উদ্বোধন করেছেন সম্মেলন, একজন অবজারভেশন দিয়েছেন, এবং আমাদের রাজ্য পার্টির সম্পাদকও সম্মেলনে বলেছেন। কাজেই এটাই তো আমাদের রীতি, যে একজন উদ্বোধন করেন সম্মেলনের, একজন সবটা শুনে একটা অবজারভেশন দেন, আর মাঝখানে কোনো এক সময় রাজ্য পার্টির সেক্রেটারি তিনি যদি উদ্বোধন বা অবজারভেশন না দেন, তাহলে মাঝখানে কোনো একটা সময় তিনি বলবেন। এই রীতি অনুযায়ী হয়েছে, মানে কোনো বাকবিতণ্ডা হয়েছে এরকম কিছু নয়। এটা হয় নাকি? আমাদের পার্টিতে কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে আমাদের সাধারণ কর্মীরা বা প্রতিনিধিরা তারা বাদ বিতণ্ডায় জড়াবে, এটা তৃণমূলে বিজেপিতে এই কালচার চলতে পারে, কমিউনিস্ট পার্টিতে এই কালচার চলে না। মধ্যমগ্রামের কোনো এক নেতার জেলা কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক কিভাবে দেখছেন? আমি নাম না, কোনো বিতর্কই নেই। আচ্ছা, কোনো বিতর্কই নেই। শুধু মধ্যমগ্রাম কেন, এই জেলাটা কোথায়, সুদূর হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সেখান থেকে শুরু করে এদিকে বিধাননগর, আবার ওদিকে কাঁচরাপাড়া পর্যন্ত সুবিস্তৃত একটা জায়গা। তো এরকম অসংখ্য জায়গা, তাতে যে বললাম 91টা আমাদের এরিয়া কমিটি আছে এই বিস্তীর্ণ ভূগোলে। নানান জায়গা থেকে আসা কমরেডদেরকে নিয়েই একটা কমিটি আমাদের তৈরি করতে হয়। তো তাতে যতজনের কমিটি হয় তার থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন এবং তারুণ্য সম্পন্ন এলিজিবল এত কমরেড আমাদের আছে, যেটা আমাদের কাছে গর্বের। যে আজকের দিনেও দুটো শাসক দলের হাতে অফুরন্ত বেআইনি টাকা, তাদের হাতে গভর্নমেন্ট, তাদের হাতে প্রশাসন, তাদের হাতে গুন্ডা মস্তান দুষ্কৃতী, যত রকমের খারাপ কাজ করা যায় সমাজে তা সব, তার উল্টো দিকে গভর্নমেন্টের না থাকা, মার খেতে থাকা, মিথ্যা মামলায় জর্জরিত হয়ে থাকা একটা পার্টি, সেই পার্টির নানান স্তরে নানান বয়সের এত মানুষ আছে যারা নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত। এটাই তো কমিউনিস্ট পার্টির বিশেষত্ব। আপনি আপনার কমরেডদের নিয়ে খুব গর্বিত। আমি এমন একজন কমরেডের নাম করব যাকে নিয়ে, যার কথা বললে হয়তো একটু অস্বস্তি হবে, কিন্তু মানুষের জানার জন্য করতে হবে। তন্ময় ভট্টাচার্য আপনাদের সিনিয়র নেতা, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, তাকে কেন্দ্র করে যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ আপনি কিভাবে দেখবেন? এটা তো আপনারা জানেন যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেটার আমাদের পার্টিতে যে আভ্যন্তরীণ তদন্তের নিয়ম আছে, সেই তদন্ত হয় এবং তদন্ত সাপেক্ষে, তদন্ত প্রথমত চলাকালীন তাকে ওই কী বলে পেন্ডিং এনকোয়ারি সাসপেনশন এইটা হয়। পরবর্তীকালে নির্দিষ্টভাবেই তাকে সাসপেন্ড করা হয়।
পার্টিতে যে প্রক্রিয়াতে এইটা হয়, পার্টিতে সেই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। পার্টিতে যে কোনো কমরেডি সে যে স্তরেই থাকুক না কেন, পার্টিতে যা নিয়ম সেই নিয়মের আওতার মধ্যেই আমরা সকলে আছি। আমার যদি কালকে কোনো ত্রুটি হয়, কোনো ভুল হয়, যেটা কমিউনিস্ট পার্টির যে নিয়ম কানুন তাকে লঙ্ঘন করে, কোথাও যদি এমন কিছু ঘটে, তাহলে সেটা আমার জন্যও প্রযোজ্য, যে কোনো কারোর জন্যই প্রযোজ্য। এটাকে গ্রহণ করতে হবে এবং আমাদের ত্রুটি সেটাকে কাটিয়ে উঠবার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে সাধারণভাবে যা হওয়ার। তন্ময় ভট্টাচার্যের ক্ষেত্রেও তাই হয়েছে, থেকে বেশি তো বলার কিছু নেই। আপনাদের প্রাক্তন জেলা সম্পাদক গত 2 টার্মের, আমি যদি খুব ভুল না করি, মৃণাল চক্রবর্তী, তাকে নিয়েও একটা মানে ডিসকোর্স তৈরি হয়েছে, 2টো ডিসকোর্স তৈরি হয়েছে। এক হচ্ছে তিনি অসুস্থ বলে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে তিনি ভোটাভুটিতে হেরে গিয়েছেন। এবার ভোটাভুটিতে হেরে গিয়েছেন কিনা সেটা একমাত্র আপনারা বলতে পারেন। তিনি কি ব্যর্থ বলে সরে গেলেন, নাকি অব্যাহতি দেওয়া হলো, নাকি হেরে গেলেন? দেখুন, আমাদের পদ্ধতিটা হচ্ছে নির্বাচিত হওয়া। আমাদের সমস্ত স্তরের কমিটিগুলো তৈরি হয় নির্বাচনের মধ্যে দিয়ে। এটা বুর্জোয়া নির্বাচনের পদ্ধতি অনুযায়ী হয় না। 1, 2 নম্বর হচ্ছে যে বুর্জোয়া রাজনৈতিক যে দলগুলো আমাদের চোখের সামনে আছে, যারা এখন গভর্নমেন্টে আছে, তাদের কাছে এই রকম ডেমোক্রেটিক স্পেসটাই নেই। তারা এটা জানেই না যে এরকম একটা জায়গা তৈরি হতে পারে, আভ্যন্তরীণ গণতন্ত্র। হ্যাঁ, এবং সেটা একটা নির্দিষ্ট নিয়ম এবং একটা শৃঙ্খলার মধ্যে গোটা ব্যাপারটা হয়। তো সবসময় তো একটা কমিটি যদি 15 জনের হয়, তাহলে সেখানে হয়তো দেখা যাবে যে যোগ্য কমরেডের সংখ্যা আছে হয়তো 25, তার মধ্যে থেকে তো কমরেডরা বেছে নেবেন 15 জন। তাহলে এই বেছে নেওয়ার পদ্ধতিটা কি? একটা নির্বাচন। তাহলে এখানেও একই রকমভাবে একটা নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে 74 জনের একটা কমিটি তৈরি হয়েছে। কমরেড মৃণাল চক্রবর্তী আমাদের জেলা সেক্রেটারি ছিলেন। নতুন যে কমিটিটা তৈরি হয়েছে সেই কমিটির মধ্যে তিনি থাকলেন না, এই জেলা কমিটিতে থাকলেন না, তিনি রাজ্য কমিটি মেম্বার আছেন। হ্যাঁ, আপনাদের রাজ্য সম্মেলন গত 2 দিন পরে শুরু হচ্ছে ডানকুনিতে। তার আগে পলাশ দাস কি বসন্তে সত্যি পলাশের মালা পরলেন নাকি কাঁটার মুকুট? কারণ এই জেলা অবিভক্ত 24 পরগনার কথা আমি যদি ছেড়েও দিই, উত্তর 24 পরগনাতেও প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতারা দিনের পর দিন তারা এখানে সংগঠনের কাজ করেছেন, প্রশাসন চালিয়েছেন সমান্তরালভাবে। আমি যদি সুভাষ চক্রবর্তী থেকে গৌতম দেব তাদের কথা বলি, তার আগে জ্যোতিবাবুর কথা আমি যদি বা নাও গেলাম, সেখান থেকে দাঁড়িয়ে এখন কি এই জেলার সম্পাদকের পদ কাঁটার মুকুটের মতো নাকি পলাশের মালা? দুটোর একটার সঙ্গেও আমি খুব একটা সহমত পোষণ করি না। আমি খুব ছোটোবেলা থেকে রাজনীতির কর্মী, আমি আজও রাজনীতির কর্মী, গতকালও তাই ছিলাম। বসন্ত একটা ব্যক্তি মাসিহার মতো, নরেন্দ্র মোদীর নামে গোটা দেশ চলছে, ও কি ভগবান হয়ে গেল, মমতার নামে রাজ্য চলছে, এই কোনো মিনিংলেস ব্যাপার। এবং এটা যে আসলে মানুষের কাছে এটা পরে বোঝা কি আছে, এই দুটো গভর্নমেন্ট চলছে, কিন্তু এরা দুজন আধিপত্য কায়েম করেছে নানানভাবে, কিন্তু তারা মানুষের কাছে যদি তাদের জীবন জীবিকা, বেকারি, দারিদ্র, এই সব প্যারামিটারগুলোকে নিয়ে আমি ভাবতে যাই, তাহলে দেশের কাছে, রাজ্যের কাছে এরা বোঝা। তাই যে কোনো ব্যক্তি মানুষ, ইতিহাসে ব্যক্তির ভূমিকা আছে, কিন্তু একটা মানুষ এলেও আর সব কিছু বসন্ত চলে এলো, বা একজন মানুষ এলো আর সে একেবারে কাঁটার মতো তার মধ্যে পড়ে গেল, এরকমটা নয়। এই আপনি বললেন না, এটা একটা লিগাসি। কমিউনিস্ট আন্দোলন, শ্রমিক, কৃষক, উদ্বাস্তু মানুষ, মধ্যবিত্ত কর্মচারী, ছাত্র, যুব, মহিলা, নানান অংশের মানুষ, তাদের জীবন জীবিকা, রুটি রুজি, তার লড়াই। এখন তার সঙ্গে আরও অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে যেগুলো খুব অ্যাকিউট। গণতন্ত্রের প্রশ্ন, আমাদের দেশের সংবিধানকে রক্ষা করার প্রশ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই যে মিশ্র সংস্কৃতির দেশ, এই ধারা তাকে রক্ষা করা, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যে ভাষা এবং সমসংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠা রাজ্যগুলো, এর যে পারস্পরিক সম্পর্কের, রবীন্দ্রনাথ যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজে বেরিয়েছিলেন, এই প্রশ্নগুলো এখন সামনে চলে এসছে। তা
তাহলে কমিউনিস্ট পার্টির অতীত ইতিহাস, 100 বছরের ইতিহাস যদি দেখা যায়, তাহলে এই পার্টি তো প্রথম দেশকে স্বাধীন করবার কথা কংগ্রেসের অধিবেশনে উপস্থিত করেছে, পূর্ণ স্বরাজ। হ্যাঁ, এই পার্টি তো তেলেঙ্গানার মতো মুভমেন্ট, তেভাগার মতো মুভমেন্ট তা করতে সক্ষম হয়েছিল। আইএনএর বন্দি মুক্তির দাবিতে দুর্বার আন্দোলন তা, বা নৌবিদ্রোহের সময়ে দুর্বার আন্দোলন করে। আবার যদি আমরা এই সময় দেখি, তার পরবর্তী সময় স্বাধীন দেশে এ রাজ্যের ক্ষেত্রেও জমি দখলের লড়াই, কৃষকের সংগ্রাম, শ্রমিকদের লড়াই, ছাত্র আন্দোলন, এই ধারা বেয়ে আজকের সময়টা তো বিচ্ছিন্ন, ইতিহাস থেকে বিচ্ছিন্ন কোনো সময় নয়। তাহলে এই লিগাসিটা আমরা বহন করে চলেছি। কাজেই হঠাৎ একটা মানুষ একটা দারুণ কিছু হাওয়া নিয়ে চলে এলো, ব্যাপারটা এমন না। আমাদের এই পরিস্থিতির গুণগত পরিবর্তন ঘটাতে হবে। রাজ্যের অসংখ্য গরিব মেহনতি মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য যেটা হচ্ছে, সেটা আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমাদের গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা কোণঠাসা হচ্ছেন। আর এরা এই যে বাজেটের নামে, যেখানে কর্মসংস্থান আলোচনা হওয়ার কথা, যেখানে দারিদ্র্য আলোচনা হওয়ার কথা, বেকারি নিয়ে আলোচনা হওয়ার কথা, কি ইনভেস্টমেন্ট এলো, কি শিল্প এখানে হবে, কি হয়েছে তা নিয়ে আলোচনা হওয়ার কথা, কিন্তু এইসব আলোচনা তো হচ্ছে না। এখানে আলোচনা হচ্ছে যে হিন্দু ধর্মের মালিকানা কার থাকবে, মমতার থাকবে, শুভেন্দুর থাকবে, টিএমসির থাকবে কি বিজেপির থাকবে। এর সাথে মানুষের জীবনের কি সমস্যাটা ধর্ম? তা তো নয়। তাহলে ধর্মকে এইভাবে ব্যবহার করা হচ্ছে কেন? ধর্মকে ব্যবহার করা হচ্ছে ভোটটাকে ভাগ করে রাখার জন্য। 26-এর প্রজেক্ট এটা। কাজে এই বায়নারি যেটা ওরা তৈরি করতে চাইছে, অত্যন্ত নিকৃষ্টভাবে, নোংরাভাবে, মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা না রেখে এইটাকে ভাঙতে হবে। সেই ভাঙার কাজটা সম্মিলিত উদ্যোগ, আমরা পার্টি কংগ্রেস তা হবে কদিনের মধ্যেই। সেইখানে আমরা গোটা দেশের পার্টি সব মিলে পার্টির লাইন কী হবে সে সমস্ত নিরূপিত হবে। ইতিমধ্যে ড্রাফট রেজলিউশন বেরিয়েছে। এইসবের ভিত্তিতে আমরা আগামী দিনে এই যে কনফারেন্সগুলো হলো, তাতে আমরা এই বিষয়গুলো অনেক বেশি আলোচনা করলাম, কি করে এই বাইনারিকে ভাঙা হবে। এবং তার থেকে এই কনফারেন্সগুলো অত্যন্ত সফলভাবে হওয়ার মধ্যে দিয়ে নতুন উদ্দীপনা নিয়ে 26কে লক্ষ্য করে এই বাইনারি ভাঙবার সদর্থক উদ্যোগ আপনারা কিছুকালের মধ্যেই দেখতে পাবেন। যে এরা যেটা ভাবছে, সেই ভাবনাটা কতটা মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকবে। তো 19, 21, 24 মানুষ বুঝেছেন যে এদের দুজনের মধ্যে বোঝাপড়া কী। বোঝাপড়ার কারণের জন্য এই আরজি করে অল্প বয়সী পিজিটি ছাত্রী, তাকে ধর্ষণ করা হলো বা খুন করে ধর্ষণ করা হলো, এর মীমাংসা হলো না। একটা লোককে সামনে রেখে গোটা বাংলার কোটি কোটি মানুষের যে পারসেপশান, একজন লোক করেনি, বাকিদেরকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে। টিএমসি বিজেপি দুজনে মিলে এটা করছে। তাহলে এই দুজনে মিলে করছে, এটাই হচ্ছে ওদের রিলেশনশিপ। আর ধর্ম নিয়ে যেটা করছে সেটাও হচ্ছে মানুষকে বিভাজিত করবার ওদের নিজেদের সম্পর্ক। এটা আমরা ভাঙব। আর এই ভাঙবার শক্তিটা ওরা বুঝছে, সেটা দেখতে পাচ্ছে বলে কি করে কমিউনিস্ট পার্টিকে একটু মেলায়ন করা যায়, কোঁচা লাগানো যায়, তার চেষ্টা করছে। ও করতে পারে চেষ্টা, ওতে কিছু যাবে আসবে না। এবারে চাকা অন্যদিকে গড়ানো শুরু হলো। ফরাজদা, আপনি খুব সুন্দরভাবে স্বাধীনতা পূর্ববর্তী সময়ের কথা, অবিভক্ত কমিউনিস্ট পার্টির কথা বললেন। আমি একদম শেষ দিকে চলে এসেছি। আপনার বাবা অনুশীলন সমিতির সদস্য ছিলেন আমরা জানতে পেরেছি, এবং অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। 40 সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। এই ইতিহাসটার কথা খুব সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, ময়মনসিং সেখানের মানুষ ছিলেন এবং খুব ছোট বয়সে স্কুল জীবনেই তার রাজনীতির হাতে খড়ি অনুশীলন সমিতির মধ্যে দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই। ওই স্কুল পড়ুয়ার বাড়িতেই তখন পুলিশ আসে এবং খানা তল্লাশি চালায়। তারপরে স্বাধীনতা সংগ্রাম, অনুশীলন সমিতির কাজ, এইগুলো করতে করতেই কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এমন কিছু মানুষের সংস্পর্শে। আমরা ডাকনামটা জানি, ভালো নাম কি? দীনেন্দ্র ভূষণ দাস। আচ্ছা।
মনা দাস বলেই পরিচিত, বলেই, বা মাস্টার মশাই এই নামেই বেশি পরিচিত ছিলেন। তো তারপরে কমিউনিস্ট পার্টির সঙ্গে উনি যুক্ত হন। সেই সময় রেল আন্দোলন, জ্যোতিবাবু তখন রেল আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, ওখানে গেছেন, তার সাথে তার একসাথে কাজ করবার একটা দীর্ঘ সময় গেছে। তারপরে দেশ বিভাজন, স্বাধীনতা, দেশ বিভাজন, ওখান থেকে এখানে আসা, শ্রমিক আন্দোলন করেছেন, শিক্ষকতা করেছেন। একটা প্রকৃত অর্থে একজন কমিউনিস্ট নেতা এবং জনগণের মধ্যে একটা তার প্রভাব, বহু মানুষ, অসংখ্য মানুষই তার প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা, মানে আপনজনের মতো তাকে দেখা, এই ব্যাপার তো আমরা ছোটোবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছি আর কি। 33টা বিধানসভা কেন্দ্র, রাজ্য রাজনীতির ভরকেন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলা। ভৌগোলিকভাবে ভরকেন্দ্র না হলেও রাজনৈতিকভাবে ভরকেন্দ্র। আমার একেবারে শেষ প্রশ্ন, 2026-এর আগের বছর অর্থাৎ এই বছর 2025 সালে জেলা সম্পাদকের দায়িত্ব পেলেন। 2026-এর লক্ষ্য কী? উইশফুল থিঙ্কিংয়ের কথা আমি বলছি না। তৃণমূল বিজেপি দুই প্রবল পরাক্রমী প্রতিপক্ষের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির পলাশ কি ফুটবে? না, আমি আবারও ব্যক্তি পলাশ ফোটার ব্যাপার আমি তা বলছি না। সংগঠন কি সেই জায়গায় দাঁড়িয়ে আছে? আমরা যে চেষ্টাটা করছি লাগাতার, আমি একটা জিনিস বলছি যে সম্ভাবনা আছে কি নেই। ধরা যাক মে মাস, জুন মাস গোটা দেশের ভোট হলো, পশ্চিমবাংলাতে বিজেপি নেমে গেল 18 থেকে 12, তৃণমূল বাড়ল, বামেরা কিছু পেল না, কংগ্রেস কিছু পেল না। এর ঠিক তাহলে জুন যদি হয়, তাহলে জুলাই মাস বাদ দিলে আগস্ট, 14ই আগস্ট রাত্রিবেলা পশ্চিমবাংলার এই মিডিয়া হাউসগুলোর মধ্যে কেউ এইসব সার্ভে টার্ভে করে এই রিপোর্ট দেয়, বলে প্রায় 2 কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ জানাতে। আচ্ছা, 2 কোটি লোক যদি রাস্তায় নেমে থাকেন, তাহলে কত কোটি লোক তার সমর্থন করেছেন ঘরে থেকে, মানে বেরোতে পারেননি নানান কারণে? তাহলে আমাকে অন্য কথা বলতে হয়। তারপরেই উপনির্বাচনে তৃণমূল 6-6। না, আমি ওই কথাটা শেষ করি। সেটা হলো যে তারপরে মানুষ দেখলেন যে 3 মাস ধরে লাগাতার লড়াই, এই যে মানুষ রাস্তায় নামলেন তার তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি চেষ্টা করেছিল এই আন্দোলনটা হাইজ্যাক করতে, নবান্ন অভিযান, বাংলাদেশের কায়দায় ছাত্র সমন্বয়ক, কিন্তু এই সমস্তটাই মানুষ তাদের কাছ থেকে আন্দোলনকে কেড়ে নিল, মানুষের কাছে রাখলো। তার মানে একটা আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে, সেটা বিজেপি দখল করতে পারলো না, মানে বিজেপিকেও তারা সরিয়ে রাখলো। তাহলে মানুষের অনুভূতি 1.5 মাস আগে কি ছিল তার থেকে পরিবর্তন হয়ে কোথায় এলো, তার মানে এই রুট আছে। এবারের প্রশ্ন হচ্ছে উপনির্বাচন। এ রাজ্যে উপনির্বাচন দিয়ে কী হবে? এ রাজ্যের পঞ্চায়েত, পৌরসভা, এই যে মেন স্ট্রিম মিডিয়া ঘটা করে এই সমস্ত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে, প্রচার করে, আমি তো বলবো যে এটা হচ্ছে তার কম্পালশন থেকে করে। ও নিজে জানে না যে পঞ্চায়েতে ভোট হয়নি, ও জানে না পৌরসভায় ভোট হয় না, জানে তো বাই ইলেকশনে ভোট হয় না, জানে না, জানে সব, জেনেও এটা করে যে মানুষের পারসেপশনের মধ্যে যাতে থাকে যে না তৃণমূল জিতছে। না, কিসের চেতা? এ রাজ্যে মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট, এমনকি অ্যাসেম্বলি পার্লামেন্টের মতো যেটা সেন্ট্রাল ইলেকশন কমিশন একেবারে বিরাট বাহিনী নিয়ে এসে করে, সেখানেও বলা যেতে পারে কত 60%, 70% এই অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়। তার মানে 30%, 40% হয় না। ডায়মন্ড হারবার খাতা খুলে দেখুন কী অবস্থা সেখানে থাকে। 26-এ হবে। তো আমি বলছি এই যে চেঞ্জ হচ্ছে মানুষের মন, যেটা মমতা বুঝেছে, বিজেপিও বুঝেছে, এই বোঝবার ফলেই তো হচ্ছে মমতাকে রক্ষা করবার দায়িত্ব বিজেপির, RSSের। ও এখানে আরজিগড়ের ওই অগ্নিগর্ভ পরিস্থিতি, গোটা রাজ্যের মানুষ কি চাইছে সেটা বোঝবার পরেও মোহন ভাগবত এখান থেকে বলে যাওয়ার সময় বলে গেলেন যে আমরা রাজ্যের সরকার যা করবে আমরা তার পাশে আছি। এর মানেটা কি? ক্লিয়ার বার্তা যে একে রাখতে হবে, এ না থাকলে বিজেপির অস্তিত্ব থাকবে না, বিজেপি এখানে পার্টি হবে না, বিজেপি পার্টি থাকবে না, হবে না। তাহলে ওকে যদি থাকতে হয়, কুড়িয়ে কাছিয়ে যদি এখান থেকে কিছু পাওয়া যায়, অন্যান্য জায়গায় এই যে ক্রাচ দড়িয়ে দিল নরেন্দ্র মোদীকে,
হয়তো হেরে যাওয়ার জায়গায় চলে যেত। সেখানে এখানে যে 12টা পাচ্ছে, সেই 12টা ওর টিকে থাকবার জন্য প্রয়োজনীয়। তাহলে একটা মমতা থাকলে ও 12টা পেতে পারে। এখানে যে এখন বেঁচে আছে কটা, তৃণমূলে চলে গিয়েছে কত, হিসেব আপনারা করে দেখতে পারেন যে কতজন এমএলএ এখন গতবার যা জিতেছিল সেই এমএলএ আছে এদের সাথে। তো কাজেই এটাও মানুষ বুঝছেন কী লাভ আছে। এই যে 19-এ মানুষ ভোট দিয়েছেন টিএমসিকে হারানোর জন্য বিজেপিতে, তো বিজেপি গভর্নমেন্ট করতে পেরেছে? পারেনি। 21-এ আবার সেই মানুষ টিএমসিকে হারানোর জন্য বিজেপি যারা দিলেন, পারলেন টিএমসিকে হারাতে? 24-এ আবার মানুষ দিলেন বিজেপিকে টিএমসিকে হারাতে, পারলেন হারাতে? পারলেন না। তাহলে তো মানুষ এই ধাঁধাটার উত্তর খোঁজবার চেষ্টা করছেন। ঠিক উল্টো দিক, যারা মনে করলেন যে না টিএমসিকে দিতে হবে বিজেপিকে আটকানোর জন্য, পারলেন, বিজেপি প্রধান বিরোধী দলনেতা হলো। 21-এ আবার তাই, আবার 24-এ আবার তাই। তাহলে এই ধাঁধার উত্তরটা কি? যে যাকে মন প্রাণ দিয়ে ঢেলে দিয়ে একটাকে হারানোর জন্য যাকে বাঁচছে, কোনোবার সফল হতে পারছে না কেন? হচ্ছে না এই কারণে এই দুয়ের মধ্যে সম্পর্ক একে অপরের পরিপূরক। তো মানুষ কি এইটা বুঝছেন না? বুঝছেন। তাহলে এখন একটা সময়ের অপেক্ষা, আর কতগুলো কাজ আমাদেরকে করতে হবে, যেগুলো নিয়ে আমরা কনফারেন্সে আলোচনা করলাম। এখন সেইটা ডেলিভার করবার সময়, সেই কাজে এখন আমরা নামবো। আলোচনা শেষ করার আগে জাস্ট 1 মিনিটের মধ্যে আপনার কাছে একটা উত্তর নেব। আমরা বারাসাতে বসে কথা বলছি, কাছেই সোদপুরে তিলোত্তমার বাড়ি, পরিবারের উদ্দেশ্যে বার্তা। আমরা এই লড়াইয়ে প্রথম দিন থেকে ছিলাম। ডেড বডি পরিবারের হাতে না দিয়ে যখন বার করে নিয়ে যেতে চেয়েছিল, মীনাক্ষী সহ আমাদের ছাত্র যুব কমরেডরা ওখানে ছিলেন। আরজিকরের যেখানে ওর ডেড বডি পাওয়া গেছে, আমি অকুস্থল বলছি না, এটা নিয়েও বিতর্ক আছে। ওর পাশে যে ঘর, সেই ঘরটাকে ভেঙে দেওয়া হলো। এরকম একটা বড় ঘটনার মধ্যে দাঁড়িয়ে চারিদিকে পুলিশ, তার মধ্যে ভেঙে দেওয়া হলো। ওটাও মানুষ জানতে পারলেন আমাদের ওই কমরেডদের ভূমিকার কারণের জন্য সামনে আনা হলো। আমরা সেই সময় থেকে লাগাতার আমাদের বহু কমরেড অ্যারেস্ট হয়েছে, মিথ্যা মামলা হয়েছে তাদের, কিন্তু আমরা সততার সঙ্গেই এই আন্দোলনে আছি। বিজেপির মতো এটাকে ব্যবহার করবার জায়গায় এই নোংরা মনোভাব আমাদের কোনো দিন থাকবে না। এটা কমিউনিস্টদের ভূমিকা না। পরিবারের পাশে ওই পরিবারের পাশে তিলোত্তমা শুধু এখন ওই পরিবারের না, তিলোত্তমা বাংলার সমস্ত মানুষেরই পরিবারের মেয়ে হয়ে উঠেছে। কাজেই এর ন্যায় বিচার সেটা আদায় না হওয়া অবধি এই লড়াইয়ে আমরা ওই পরিবারের পাশে আছি, রাস্তাতে আছি। অন্যান্য যে সমস্ত স্তরে এই লড়াই, আইনি অমুক তমুক সমস্ত জায়গায় আমাদের যা ভূমিকা থাকা দরকার, আমরা সেই ভূমিকা পালন করব। অনেক ধন্যবাদ পলাশদা কথা বলার জন্য। আমরা এতক্ষণ কথা বললাম সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির নবনির্বাচিত সম্পাদক পলাশ দাসের সঙ্গে, এবং এই জেলার সম্মেলনকে কেন্দ্র করে অনেক বিতর্ক, অনেক গুজব তার জন্ম হয়েছিল। সত্যিটা কি নিজের মুখে বললেন নবনির্বাচিত সম্পাদক পলাশ দাস। এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।